আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের পঞ্চদশ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন সহ যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, অনুশীলনে আসলে সর্বপ্রথম তোমরা এখানে দেখতে পারবে যে তোমাদেরকে কিন্তু কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে এবং বর্ণনামূলক প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে। চলো সর্বপ্রথম আমরা সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি, এরপর পর্যায়ক্রমে আমরা বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলিও দেখে নেব। তো দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কিভাবে সমাজে নৈরাজ্য সৃষ্টি হতে পারে। উত্তর দেখো, সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ হচ্ছে সামাজিক নৈরাজ্য। সামাজিক বিশৃঙ্খলা হতে সামাজিক সমস্যা সৃষ্টি হয়, আর সামাজিক বিশৃঙ্খলা তখনই প্রতিভাত হয় যখন ব্যক্তির উপর সামাজিক রীতিনীতির প্রভাব হ্রাস পায়। অর্থাৎ সামাজিক রীতিনীতি যখন ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তখন মানুষের নৈতিক অবনতি শুরু হয়। এখানে একটু ঠিক করে নিও, নৈতিক অবনতি ব্যাপক আকার ধারণ করলে সামাজিক প্রতিষ্ঠানের ভাঙন শুরু হয়, আর এভাবে সামাজিক বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি হতে পারে। এরপর 2 নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ধারণাটি ব্যাখ্যা করো। উত্তর দেখো, যে কোনো সমাজের রীতিনীতি, মনোভাব এবং অন্যান্য অনুমোদিত ব্যবহারের সমন্বয়ে সামাজিক মূল্যবোধের সৃষ্টি হয়। তাই যেসব ধ্যান ধারণা, বিশ্বাস, লক্ষ্য ও উদ্দেশ্য সংকল্প মানুষের আচার আচরণ এবং কার্যবলীকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে সেগুলোর সমষ্টি হলো মূল্যবোধ। যেমন বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, ছোটদের প্রতি স্নেহ ও মায়া মমতার প্রভৃতি সামাজিক মূল্যবোধের উদাহরণ। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে পাচারকৃত নারী ও শিশু কিভাবে সহিংসতার শিকার হয়ে থাকে। উত্তর দেখো, পাচারকৃত নারী ও শিশুরা নানাভাবে সহিংসতার শিকার হয়ে থাকে। দক্ষিণ এশিয়ায় নারী ও শিশু পাচারের পরিস্থিতি ভয়াবহ। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর নারী ও শিশু পাচারের শিকার হয়ে থাকে। এদের বলপূর্বক বিভিন্ন অবমাননাকর এবং অমানবিক কাজ যেমন দেহ ব্যবসা, উটের চকি, অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি ইত্যাদিতে ব্যবহার করা হয়। 4 নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক সেবাগৃহীতার দাপ্তরিক ফাইল আটকানোকে দুর্নীতি বলা হয় কেন। উত্তর দেখো, অনেক সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা সেবাগৃহীতাদের ফাইল আটকিয়ে ঘুষ গ্রহণ করে। এক্ষেত্রে ফাইলের কাজের বিনিময়ে বকশিস, কমিশন, চা নাস্তা বাবদ খরচ, দ্রব্য সামগ্রী প্রভৃতি আদায় করে থাকে। আবার কর্মকর্তার টেবিলে ফাইল বন্দী হয়ে থাকায় সেবাগৃহীতাও ঘুষ প্রদান করতে বাধ্য হয়, আর তাই ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক সেবাগৃহীতার দাপ্তরিক ফাইল আটকানোকে দুর্নীতি বলা হয়। এরপর তোমাদেরকে যে বর্ণনামূলক প্রশ্নগুলি দেওয়া হয়েছে দেখো, 1 নম্বর বর্ণনামূলক প্রশ্ন বলা হচ্ছে সামাজিক বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির মূল কারণ সামাজিক প্রতিষ্ঠানের ভাঙন, কথাটির উদাহরণসহ ব্যাখ্যা করো। উত্তর দেখো, সামাজিক বিশৃঙ্খলা হতে সামাজিক সমস্যার সৃষ্টি। সমাজে প্রচলিত আচার আচরণ, রীতিনীতি, প্রথা প্রভৃতির নিয়ন্ত্রণের ব্যতিক্রমী সামাজিক বিশৃঙ্খলা। সামাজিক বিশৃঙ্খলা তখনই প্রতিপাত হবে যখন ব্যক্তির উপর সামাজিক রীতিনীতির প্রভাব হ্রাস পাবে। অর্থাৎ সামাজিক রীতিনীতি যখন ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তখন মানুষের নৈতিক অবনতি শুরু হয়, আর নৈতিক অবনতির ব্যাপক আকার ধারণ করলে সামাজিক প্রতিষ্ঠানের ভাঙন শুরু হয়। এ ভাঙনের ফলে যেসব বিশৃঙ্খলা ও নৈরাজ্য সমাজে দৃশ্যমান হয় সেগুলো হচ্ছে অপরাধ, এখানে একটু বানানটা ঠিক করে নিও, অপরাধ, কিশোর অপরাধ, মাদকাসক্তি, অপহরণ, আত্মহত্যা, নারী নির্যাতন, বিবাহ বিচ্ছেদ, আইন শৃঙ্খলার অবনতি, ঘুষ, ছিনতাই, সন্ত্রাস, রাহাজানি, চাঁদাবাজি, স্বজনপ্রীতি, যৌনাচার, যৌনব্যাধির প্রাদুর্ভাব, স্বেচ্ছাচার, শিশু শ্রম, শিশুদের প্রতি অবহেলা, হত্যা প্রভৃতি। অতএব সামাজিক বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির মূল কারণ সামাজিক প্রতিষ্ঠানের ভাঙন। অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠানের ভাঙন ব্যতীত কখনো সামাজিক বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি হবে না, হতে পারে না। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয় পরস্পর সম্পর্কিত, ধারণা দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, সমাজ পরিবর্তনের সাথে মূল্যবোধ পরিবর্তনের সম্পর্ক রয়েছে। সমাজে যখন শিক্ষা, উন্নয়ন, শিল্পায়ন, নগরায়ন ও প্রযুক্তির বিকাশ ঘটে তখন মূল্যবোধেরও পরিবর্তন ঘটে। মূল্যবোধের এই পরিবর্তন ইতিবাচক ও নেতিবাচক উভয় হতে পারে। মূল্যবোধের ইতিবাচক পরিবর্তন সমাজ অনুমোদিত, মূল্যবোধের নেতিবাচক পরিবর্তন সমাজ অনুমোদিত নয়, যা অবক্ষয়ের মূল কারণ। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার অভাব দেখা দিলেও সামাজিক বিশৃঙ্খলা বা
তাসত গতি আর কি বেড়ে যায়, ফলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটবে। তাছাড়া সমাজে আইনের শাসনের দুর্বলতা ও অভাব, মানুষের সহনশীলতার অভাব এবং বিশৃঙ্খলা পরিবেশের কারণেও মূল্যবোধের অবক্ষয় ঘটবে। ধর্মীয় অবব্যাখ্যা মানুষের মূল্যবোধহীন পথে পরিচালিত করতে পারে, যেমন কোনো বিষয়ে ফতোয়া জারির মাধ্যমে দরোরা মারা, মূল্যবোধ পরিপন্থীমূলক কাজ, যা সমাজে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। অতএব সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয় পরস্পর সম্পৃক্ত ধারণা সন্দেহ নেই। ৩ নম্বর প্রশ্নে বলা হচ্ছে, উপার্জনক্ষম ব্যক্তি সড়ক দুর্ঘটনার অধিক শিকার, কথাটির যুক্তি ব্যাখ্যা করো। ৩ নম্বর প্রশ্নের উত্তরটি দেখো। সড়ক দুর্ঘটনা পৃথিবীর প্রায় সব দেশে ঘটে থাকে, তবে বাংলাদেশের সড়ক দুর্ঘটনার পরিস্থিতি ভয়াবহ। বাংলাদেশের সমাজ জীবনে এ সমস্যা সৃষ্টি করছে নানামুখী আর্থসামাজিক প্রতিবন্ধকতা, যা মানসিক সমস্যাকে প্রভাবিত করছে। চালক, মালিক, ট্রাফিক পুলিশ এবং রাস্তার ত্রুটি ও দুর্বলতা জনিত সড়ক কেন্দ্রিক যে দুর্ঘটনা, তাই সড়ক দুর্ঘটনা। বাংলাদেশের রাস্তাঘাট ও যানবাহন বৃদ্ধির সাথে সাথে দুর্ঘটনার হার অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলছে। সে সাথে বৃদ্ধি পাচ্ছে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা। তবে উপার্জনক্ষম ব্যক্তি সড়ক দুর্ঘটনার অধিক শিকার, কেননা পেশাগত কারণে তাদের প্রতিদিন সড়ক পথে যাতায়াত করতে হয়। তাছাড়া তারা কখনো কখনো রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকারে পরিণত হয়। বস্তুত কর্মক্ষমরাই সংসার পরিচালনার জন্য বিভিন্ন পেশায় নিয়োজিত হন এবং পেশাগত কারণে যাতায়াত করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পতিত হন। সড়ক দুর্ঘটনার প্রভাব পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক জীবনে খুবই মারাত্মক, যা আবার বহু সমস্যার জন্মদাতাও। হাইওয়ে পুলিশ বিভাগের প্রকাশিত প্রতিবেদনের এক পরিসংখ্যানে দেখা যায়, দুর্ঘটনায় পতিত ব্যক্তিদের 24% লোকের বয়স 15 বছরের নিচে এবং 39% লোকের বয়স 16 থেকে 50 বছরের মধ্যে। তাছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের গবেষণা ফলাফলে দেখা যায় যে বিভিন্ন সড়ক দুর্ঘটনার প্রধান শিকার হচ্ছে উপার্জনক্ষম ব্যক্তি, আর যে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনায় আহত বা নিহত হন সে পরিবারের সদস্যদেরকে দুর্বিষহ জীবনযাপন করতে হয়। সড়ক দুর্ঘটনা রোধে সরকারকে স্বল্প, মধ্যম ও দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণ করা উচিত। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে তোমাদেরকে এখানে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলোর উত্তর একটু আমরা দেখে ফেলি, চলো। তো দেখো, বহু নির্বাচনী প্রশ্নের ১ নম্বর বহু নির্বাচনী প্রশ্নে তোমাদের বলা হচ্ছে যে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১১ অনুযায়ী মানব পাচারের জন্য দায়ী অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি? উত্তরটি হবে খ নম্বর, মৃত্যুদণ্ড সহ ৫ লক্ষ টাকা অর্থদণ্ড। ২ নম্বরে বলা হচ্ছে শৈশব নারীর প্রতি শৈশব নারীর প্রতি বঞ্চনার অভিজ্ঞতা একজন পুরুষকে সহিংস করে তোলে, তার মূল কারণ হলো ক নম্বর, উত্তরটি হবে ত্রুটিপূর্ণ সামাজিকরণ। এরপর ৩ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে সমাজের নারীর প্রতি সহিংসতার কারণ হলো নিচের কোনটি? উত্তরটি কিন্তু এখানে হবে ক নম্বর ১ ও ২, অর্থাৎ দারিদ্র্য এবং সামাজিক কুপ্রথা। এরপর তোমাদেরকে ৪ এবং ৫ নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে যে পিতামাতার পারিবারিক দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ, মারামারির মধ্যে লিমনের বয়ঃপ্রাপ্তি ঘটছে। এক পর্যায়ে পিতামাতার বিবাহ বিচ্ছেদের পর সে একাই বড় হয়েছে। পাড়া প্রতিবেশীর মধ্যেও সে একই আচরণ লক্ষ্য করছে। নিজের বিয়ের পর তার সংসারেও প্রতিদিন একই ঘটনা ঘটছে। লিমনের পরিবার এ সমস্যা থেকে মুক্তি পেতে সামাজিকরণ শরণাপন্ন হয়েছে। ৪ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে স্ত্রীর প্রতি লিমনের সহিংস আচরণের মূল কারণ কি? উত্তরটি হবে ৪ খ নম্বর, চরম দারিদ্র্যের মধ্যে বড় হওয়া। ৫ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে লিমনের পরিবারের জন্য সমাজকর্মী যে পদক্ষেপ গ্রহণ করতে পারেন তা হলো নিচের কোনটি? উত্তরটি হবে ঘ নম্বর ১, ২, ৩, অর্থাৎ এখান থেকে ৩টাই হবে কিন্তু। আচ্ছা, এছাড়া তোমাদের এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি। এরপর আমরা এখান থেকে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি, চলো। তো দেখো, ১ নম্বর সৃজনশীল প্রশ্নে তোমাদের ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ কি? উত্তর দেখো, সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ হলো সামাজিক নৈরাজ্য। খ নম্বরে বলা হচ্ছে মূল্যবোধের অবক্ষয় বলতে কি বোঝায়? উত্তর দেখো, সামাজিক মূল্যবোধের নেতিবাচক পরিবর্তনকে বলা হয় সামাজিক মূল্যবোধের অবক্ষয়। যেসব ধ্যান ধারণা, বিশ্বাস, লক্ষ্য ও উদ্দেশ্য সংকল্প মানুষের আচার আচরণ এবং কার্যাবলীকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে সেগুলোর সমষ্টি হলো মূল্যবোধ। বড়দের প্রতি শ্রদ্ধা দেখানো, অতিথির প্রতি সম্মান প্রদর্শন, ছোটদের প্রতি স্নেহ, মায়া, মমতা প্রভৃতি সামাজিক মূল্যবোধের উদাহরণ। এসব মূল্যবোধের নেতিবাচক পরিবর্তন বা অবনতি হলো সামাজিক মূল্যবোধের অবক্ষয়। এখানে দাড়িটা একটু কেটে দিও তোমরা। এর ফলে সৃষ্টি হয় সামাজিক অসঙ্গতি।
এরপর আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে এখান থেকে তোমাদের 1 নম্বর সৃজনশীলের যে উদ্দীপকটি আমরা একটু দেখে ফেলি। চলো দেখো, এখানে উদ্দীপকে তোমাদেরকে বলা হচ্ছে যে আচ্ছা, এখান থেকে একটু খেয়াল করো তোমরা। 1 নম্বর উদ্দীপকে বলা হচ্ছে, ক দেশের অফিস আদালতে নাগরিকদের সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। কোন ধরনের আর্থিক বিনিময় ছাড়া সেবাগ্রহীতার নাগরিকরা সেবা পাচ্ছে না, ফলে নানা জটিলতা তৈরি হচ্ছে, তাই না? তো এখান থেকে তোমাদেরকে গ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, যে উদ্দীপকের উল্লেখিত ঘটনায় কোন সামাজিক সমস্যার প্রতিফলিত ঘটেছে ব্যাখ্যা করো। উত্তর দেখো, উদ্দীপকের উল্লেখিত ঘটনার দুর্নীতি নামক সামাজিক সমস্যার প্রতিফলন ঘটেছে। ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অবৈধ পন্থায় নীতি বহির্ভূত বা জনস্বার্থ বিরোধী কাজেই দুর্নীতি। রাজনৈতিক এবং সরকারি ও বেসরকারি প্রশাসনে দুর্নীতি বলতে ব্যক্তিগত স্বার্থ বা লাভের জন্য কার্যালয়ের দায়িত্বের অপব্যবহারকে বোঝায়। সাধারণত ঘুষ, স্বজনপ্রীতি, বল প্রয়োগ বা ভয় প্রদর্শন, প্রভাব খাটানো এবং ব্যক্তি বিশেষকে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে প্রশাসনের ক্ষমতা অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ অর্জনকে দুর্নীতি বলে। অবৈধ সুযোগ সুবিধা লাভের জন্য কোনো ব্যক্তি সুনির্দিষ্ট দায়িত্ব পালনে ইচ্ছাকৃত অবহেলাও দুর্নীতি। দুর্নীতির সাথে যুক্ত থাকে পেশা, ক্ষমতা, পদবি, স্বার্থ নগদ অর্থ, বস্তু সামগ্রী প্রভৃতি। দুর্নীতির মাধ্যমে কাউকে না কাউকে ক্ষতিগ্রস্ত হতে হয়। এই অপরাধের প্রকৃতি ও কলা কৌশল আলাদা। এ কাজে দৈহিক শ্রমের চেয়ে দ্রুত বুদ্ধির প্রয়োজন বেশি। উদ্দীপকের অনুচ্ছেদটিতে তেমনই লক্ষণীয়। কদেশের অফিস আদালতে নাগরিকদের সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। কোনো ধরনের আর্থিক বিনিয়োগ ছাড়া সেবাগ্রহীতারা নাগরিক সেবা পাচ্ছে না, ফলে নানা জটিলতা তৈরি হচ্ছে। এরকম পরিস্থিতির ফলে সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যা প্রকৃত অর্থে দুর্নীতিকে নির্দেশ করে। এরপর ঘ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে উক্ত সমস্যার প্রভাব মূল্যায়ন করো। উত্তরটি দেখো, উদ্দীপকে উল্লেখিত কার্যক্রমটি দুর্নীতির অন্তর্ভুক্ত এবং দুর্নীতি রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব বিস্তার করে। সমাজ জীবনে দুর্নীতির ক্ষতিকর প্রভাব সুদূরপ্রসারী। যে সমাজ দুর্নীতিতে ছেয়ে গেছে সে সমাজে একে অন্যর দ্বারা প্রতারিত হয়। দুর্নীতিবাজও অন্যর দুর্নীতিতে শিকারে পরিণত হয়। ন্যায্য অধিকার বঞ্চনা দুর্নীতিপ্রবণ সমাজের চিত্র। চাকরি জীবনে স্বজনপ্রীতি বা ঘুষের বিনিময়ে যদি অযোগ্যরা নিয়োগ বা পদোন্নতি পায়, তাহলে সমাজের যোগ্যরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। দুর্নীতির কারণে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়। মানুষের মধ্যে হতাশার সৃষ্টি করে, ফলে যোগ্যদের প্রতিভা বিকশিত হয় না। সৃজনশীলতা ক্রমশ হ্রাস পায়। দুর্নীতি প্রবণ সমাজে আইন শৃঙ্খলা, নিয়মকানুন প্রভৃতির প্রতি মানুষ শ্রদ্ধা হারিয়ে ফেলে। আর্থসামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। দুর্নীতি অফিসের কর্মচারীর মধ্যে দায়িত্ব, কর্তব্য, অনীহা এবং সম্পদের অপব্যবহার করার মানসিকতা সৃষ্টি করে। দুর্নীতির কারণে দারিদ্র্যের হার বেড়ে যায়। সতত আদর্শ এবং মূল্যবোধ লোপ পেতে থাকে। সামগ্রিকভাবে দুর্নীতি জাতীয় বিপর্যয়ের মূল কারণ। এটি দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধির প্রতিবন্ধক। উদ্দীপকে উল্লেখিত ক দেশের দুর্নীতির ব্যাপকতা প্রকাশ পেয়েছে, আর এরকম দুর্নীতির ফলে পুরো রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা ধ্বংসের সম্মুখীন হয় এবং মানুষের জীবনে তীব্র নেতিবাচক প্রভাব ফেলে। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।